আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার বিএসএফকে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর করেছে। ২০ জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কয়লা পাচার মামলায় এ রাজ্যের ৯ জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন। আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে। পূর্ব রেলে, দক্ষিণ পূর্ব রেলে এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেলে, এই তিনটে রেলওয়েকে নিয়ে আছে। মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হয়। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন। ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর করেছে। নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফের হাতে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় 3টি সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও ১.53 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্তে বেড়া নির্মাণ ও পরিকাঠামোগত কাজে বিএসএফকে আরও 12.72 একর সরকারি জমি হস্তান্তর করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক রংপুর ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি ব্যবহার করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিন পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার 20 জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এজন্য মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠন করা হবে একটি বিশেষ উদযাপন কমিটি। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সুজিত নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে রেখেছে মা আহার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে ক্যান্টিনের সংখ্যা 390 থেকে বাড়িয়ে 500 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মা আহার ক্যান্টিনে 5 টাকায় সপ্তাহে 2 দিন করে মাছ ও ডিম এবং বাকি 3 দিন সুষম নিরামিষ খাবার দেওয়া হবে। রাজ্যের মানুষ যাতে অনায়াসেই নিজেদের অভাব অভিযোগ সরকারকে জানাতে পারেন, সেই লক্ষ্যে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন পরিষেবার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এই কর্মসূচির সূচনা করেন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত রাজ্যের নাগরিকরা 8282082820 নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে।
2/3 বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। গতকাল সাংবাদিকদের তিনি জানান, দলনেত্রী মমতা ব্যানার্জির পরামর্শেই তাঁরা কাজ করতে চান। বিধানসভায় তাঁরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধিতায় অংশ নেবেন বলেও জানান ঋতব্রত। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফিথিয়েটার, সেই অ্যাম্ফিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে দলটার কোনো আদর্শ ছিল না বলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মন্তব্য করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এতদিন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এই দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন, পালাবদল হতেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও বিভাজন প্রকাশ্যে এসে গেল। তৃণমূল কংগ্রেস ক্ষমতার জন্য এক ছিল। মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসাবে ক্ষমতায় আসার পর দলটার কোনো আদর্শবাদ কিছু ছিল না। একটাই লক্ষ্য ছিল, লুটে পুটে খাওয়া, সমস্ত ক্ষেত্রে চুরি করে আখের গোছানো। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই দলে কে বেশি খেয়েছে কম খেয়েছে এ নিয়ে তো ভাঙন হবেই। কোনোটাই ভালো নয়, টোটালটাই চোরের দল। তাই তারা 2 টুকরো কেন 5 টুকরো হতে পারে, শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দুর্নীতি অনিয়মের মামলা থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেস নতুন সরকারের কাছে আত্মসমর্পণ করছে। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার উৎখাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুডিংস অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কয়লা পাচার মামলায় এ রাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা এবং চার্জশিটও অস্পষ্ট থাকায় দায়িত্বের গাফিলতির অভিযোগে এই মামলার তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বলা হয়েছে। 10 দিনের মধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশককে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় ধৃত কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা সজল সরকারের জামিনের আবেদনও গতকাল খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের সম্পত্তি কোন অংশ অবৈধ, নথি সমেত বিস্তারিতভাবে 7 দিনের মধ্যে তা জানাতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার গতকাল শুনানি হয়। বাড়ির বেআইনি অংশ নিয়ে পুরসভার দেওয়া নোটিশ অসম্পূর্ণ এবং তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। অর্থ সচিব প্রভাত মিশ্র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। 31 জুলাইয়ের মধ্যে বাকি সরকারি দপ্তরে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকার বৈঠকে বসছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের মৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা ও
ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলান বাটারে আজ থেকে শুরু হচ্ছে উলান বাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগীর। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্ক ফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ড জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে, যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে। Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda. কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক
সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত ৭৭ লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী ৩৬ মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে ২১ জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক এবং ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে ৪৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে ৫০,০০০ টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারে আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ড নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি, উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়াই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সব রকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিররা পুরুষদের ফ্রি স্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান 3 বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হলো।